নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। এসএসসি স্ক্যান এবং তার রায়, যেটার জন্য বহুদিন অপেক্ষা ছিল, সেটা বেরিয়ে গেল। এক প্রস্থ জানা গেল 23,000 কিছু বেশি ছেলে মেয়ে তারা চাকরি হারালেন। এর মধ্যে অযোগ্য যোগ্য আছে, মুড়ি মিছিরি মিশে গেছে একসঙ্গে। কেন মিশেছে, কিভাবে মিশেছে, কেন এরকম রায় হলো, এতগুলো লোক এখন কোথায় যাবেন, তারা কি করবেন, পরবর্তীতে কি কি আরো হতে চলেছে, আসতে চলেছে, কেন হতে চলেছে, কেন আসতে চলেছে ইত্যাদি, এই সবকিছু নিয়ে মানুষের মনে প্রচুর প্রশ্ন। সব থেকে বেশি প্রশ্ন যেটা, যে এতগুলো মানুষ চাকরি হারিয়েছেন, এতগুলো মানুষ চাকরি হারিয়েছেন যারা কিনা 16 সাল থেকে চাকরি করছিলেন। তাদের 8 বছরের মধ্যে অনেকের বিয়ে খাওয়া হয়েছে, অধিকাংশেরই বাচ্চা কাচ্চা হয়েছে, অধিকাংশেরই এরকমও হয়েছে যে কারোর পরিবারে অসুস্থ রয়েছেন মানুষজন। তারা এখন কোথায় যাবেন? আজকে থেকে তো তাদের চাকরি রদ হয়ে গেল এবং তাদের মাইনে সামনের মাস থেকে কোনো মাইনে তারা পাবেন না। ইতিমধ্যে বেশ কিছু মানুষকে আবার মাইনের টাকা ফেরতও দিতে হবে, যেটা 8 বছর ধরে তারা উপার্জন করেছিলেন। কিন্তু এই যারা ফেরত দেবেন, এখন শোনা যাচ্ছে যে তারা নাকি সবই অযোগ্য, তারা ঢুকেছিলেন ব্যাকডোর দিয়ে, অর্থাৎ চাকরি কিনেছিলেন। অর্থাৎ চাকরি, রাজ্য সরকারের চাকরি নিলামে বিক্রি হয়েছে। এ নিয়ে কোথাও কোনো সংশয় নেই, সেটা স্পষ্ট প্রমাণ হয়ে গেল। এবং দেখা গেল যে রাজ্য সরকার, মানে ক্ষমতাসীন দলটি, এখন তারা সুপ্রিম কোর্টে গিয়ে আবার এটার ব্যাপারে আপিল করতে এসেছে, যেটা খুব আশ্চর্যজনক ব্যাপার। কারণটা হচ্ছে এইরকম, যে এখানে যা কিছুই ঘটে এটা চলে যায় সরাসরি সুপ্রিম কোর্টে। কারণ এদের কোনো লজ্জা বা কোনো রকম শরম বা কোনো রকম, মানে মানুষের অসুবিধা দেখে কোনো রকম নিজেদের চৌর্যকর্মের প্রতি কোনো রকমের বিরক্তি, কিচ্ছু এগুলো নেই বলেই তারা সুপ্রিম কোর্টে দৌড়ে যেতে পারে প্রতিবার, এবং সুপ্রিম কোর্টে গিয়ে আবার ধাক্কা খায়। সুপ্রিম কোর্টে যাওয়ার গপ্প মানুষকে শোনানো হচ্ছে, আরো অনেক কিছু শোনানো হচ্ছে। আসবো সেই সব প্রসঙ্গ। আমাদের সঙ্গে আজকে যোগ দেবেন উত্তরবঙ্গ থেকে প্রখ্যাত শিক্ষক সুমন কর্মকার। সুমন, আমি লক্ষ্য করে দেখছি গত কয়েকদিন ধরে তিনি ফেসবুকে যথেষ্ট সক্রিয় এবং তিনি বহু কথা বলছেন। নমস্কার সুমন, স্বাগত জানাই আপনাকে। তো সুমন বেশ কিছু কথাবার্তা বলছেন এবং তার কথা বহু মানুষ শুনছে। তো তখন আমাদের দিব্যেন্দুর সঙ্গে যখন আলোচনা হচ্ছিল, দিব্যেন্দু বললো সুমনই হচ্ছে একমাত্র পার্সন যে কিনা ভালো করে ব্যাপারটা বুঝিয়ে বলতে পারবে। সুমন, আপনি শিক্ষকতা শুরু করেছেন 2007 সাল, তাই তো? 2021 সালে, মানে 2007 থেকে 2021, 14 বছর পর এসে আপনি দেখতে পাচ্ছেন আপনার সঙ্গে যারা এতদিন 8 বছর ধরে চাকরি বাকরি করছিল, এরকম বহু মানুষের চাকরি গেছে। ইয়েস অর নো? হ্যাঁ না উত্তর দিন দয়া করে। হ্যাঁ না? হ্যাঁ তো? গতকাল আমরা জানতে পারলাম যে এদের চাকরি গেছে। এর আগে অভিজিৎ গাঙ্গুলির একটা রায়ে বেশ কিছু মানুষের চাকরি গেছিল এবং অনেককে উনি চাকরি দিয়েওছেন, এরকম ঘটনা ঘটেছিল। সেই চাকরি আবার আরেকজন পেয়েছে, একটি মেয়ে, তারও চাকরিটা গেছে। আমরা জানতে পারলাম গতকালের রায়ে তারও চাকরিটা গেছে, সেই মহিলা শিক্ষকটিরও চাকরি গেছে। আমার প্রথম প্রশ্ন আপনাকে, একজন শিক্ষক হিসেবে কেমন লাগছে বলুন তো সুমন বাবু? দেখুন, প্রথমেই যেটা বলতে চাইবো সেটা হচ্ছে এরকম যে যাদের গতকালের রায়ে চাকরি গেল, যে 25,573 জনের চাকরি গেল, তাদের মধ্যে সকলেই কিন্তু অযোগ্য নয়, এটা আমাদের সকলের প্রথমেই বুঝে নেওয়া দরকার। তাদের মধ্যে অজস্র মানুষ ছিলেন যারা যথার্থ যোগ্যভাবেই চাকরিটা পেয়েছিলেন। তো সেই কারণে আমরা যারা সমাজকর্মী, আমরা যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কিছু লিখছি, এ ব্যাপারে আমাদের সচেতন থাকা দরকার যে সকলে অযোগ্য এমনটা কিন্তু নয়। এক। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে দেখুন, আমি একজন নিজে মাস্টারমশাই, 2007 সাল থেকে আমি চাকরি করছি। আজকে এসে যদি হঠাৎ করে আমি জানতে পারি যে আমার চাকরিটি সঠিক পদ্ধতিতে হয়নি বা সেই সময় দুর্নীতি হয়েছে এবং তার ফলস্বরূপ আজকে সরকারের বা এই অবিমিশ্রকারী আচরণের জন্য হাইকোর্টের রায়ে আমার চাকরি চলে গেল, আমার মাথা আকাশ ভেঙে পড়বে। আমার ঘরে সন্তান রয়েছে, আমার মা রয়েছেন, তার বয়স হয়েছে, আমার হাউস বিল্ডিং লোন আছে। তো যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা হবার আর কি, যে মানুষ যখন একটা চাকরি পায় সে একটা স্বাভাবিক জীবন যাপন শুরু করে, সে সংসার, বাড়ি ঘর করা, গাড়ি কেনা, এই সমস্ত কিছুর মধ্যে সে যুক্ত হয়ে যায়। এমতো একটা পরিস্থিতিতে যদি হঠাৎ করে তার বেতন বন্ধ হয়ে যায়, তার চাকরি চলে যায়, স্বাভাবিকভাবেই তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতন একটা পরিস্থিতি। তো
হতাশ তো অবশ্যই লাগছে। আপনার প্রথম প্রশ্নের রিয়াকশন আমার এটাই যে আমি হতাশ এবং আপনাকে কিংকর্তব্য বিমূঢ়। আপনাকে আপনি আপনি হতাশ, হতভম্ব, এবং আপনি বুঝতে পারছেন না এই মুহূর্তে যে আপনি আপনার সেই সহকর্মীদের যাদের সঙ্গে এতদিন কাজ করেছেন তাদেরকে আপনি ঠিক কিভাবে সান্ত্বনা দেবেন। আমি কি যদি ভুল বলি আমাকে সংশোধন করে দেবেন, বা তাদেরকে আপনি কি আশা ভরসা দেবেন। আমি আপনাকে একটা ঘটনার কথা বলবো। ঘটনাটা এরকম, আমার এক পরিচিত দুপুরবেলায় আজকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে। সেই ছেলেটি, মানে যে পরিচিত ছেলেটি, তার বয়স হবে ধরুন 37-38 বছর বয়স হবে। তার স্ত্রীর বয়স 32 বছর। তাদের বিয়ে হয়েছে বছর দেড়েক হয়, না বছর দুয়েক হয়। একটি বাচ্চা আছে, বাচ্চাটি অটিজমের শিকার। ছেলেটি একটা বেসরকারি চাকরি করে। এই মেয়েটি, তার স্ত্রী, সে চাকরি পেয়েছিল ওই 16 সালের প্যানেলে, সে চাকরি পেয়েছিল, তার চাকরিটি চলে গেছে। সে দুপুরবেলা আমাকে ফোন, মানে হোয়াটসঅ্যাপে লিখেছে, দাদা আমার স্ত্রী কালকে রাত্রিরে আত্মহত্যা করার চেষ্টা করছিলেন, আমি অনেক কষ্টে আমরা থামিয়েছি, গোটা বাড়ি আমরা জেগে আছি, ওকে পাহারা দিচ্ছি, কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। মনে রাখবেন বাচ্চাটি অটিজমের শিকার, স্ত্রী চাকরি পেয়েছিলেন, স্বামী একটা চাকরি করেন বটে, তবে সেটা বেসরকারি সংস্থার চাকরি। আর পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বেসরকারি সংস্থার চাকরি মানে তার গ্যারান্টি প্রায় নেই বলতে গেলে। সুতরাং দাঁড়িয়েছিল পরিবারটা এই মহিলাটির চাকরির উপরে। কি বলবেন এই পরিস্থিতির দিকে তাকিয়ে? দেখুন সুপ্রিয় বাবু, আপনি তো একটা উদাহরণ দিলেন যেখানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে একজনের চাকরি চলে যাচ্ছে এর ফলে। আমার কাছে এরকম বেশ কিছু উদাহরণ আছে যেখানে হাজবেন্ড এবং ওয়াইফ উভয়েরই চাকরি চলে যাচ্ছে। সুতরাং ভেবে আচ্ছা, দেখুন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর এবং ভয়ানক। খুব সোজাভাবে বলতে গেলে এটা একটা জেনোসাইড হয়েছে, একটা মাস মার্ডার হয়েছে। আপনি বলবেন নিশ্চয়ই যে জেনোসাইড বা মাস মার্ডার এই শব্দগুলো তো প্রাণ নেওয়ার ক্ষেত্রে সাধারণভাবে ব্যবহার করা হয়। আচ্ছা আপনি ভেবে দেখুন তো, আমি যদি এই কথাটা বলি যেটা লক্ষ লক্ষ ছেলে মেয়ে, লক্ষ লক্ষ পরিবারের স্বপ্নের জেনোসাইড হয়েছে, তাদের ভবিষ্যতের জেনোসাইড হয়েছে, অন্যায় তখন হবে কি না? ভুল বলা হবে? না, একটুও না, একটুও না। আবার তার পাশাপাশি একটু কাটে আপনার কাছে জানতে চাইবো, যারা রাস্তায় ধর্নায় বসে আছে, যাদেরকে পুলিশ প্রায়ই খেদিয়ে দেয়, যাদের জলের ব্যবস্থা নেই, বাথরুমের ব্যবস্থা নেই, কিছু নেই, দিনের পর দিন তাদের ধর্না বোধহয় 600 দিন পেরিয়ে গেল, মানে 2 বছর হতে চলেছে। সেই ছেলে মেয়েগুলো কি অযোগ্য? তাদের অপরাধটা কোথায়? এই প্রশ্নগুলো কি উঠছে? দেখুন, অপরাধীকে যদি খুঁজতে হয় তাহলে সোজা হাঁটা দিতে হবে নবান্নের দিকে, এসএসসি অফিসের দিকে, মধ্যশিক্ষা পর্ষদের দিকে। কারণ অপরাধীরা বসে আছেন সেখানে। আর অপরাধীরা খুব সুকৌশলে চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন চাল এবং ডাল, অর্থাৎ যোগ্য এবং অযোগ্যকে এমন ভাবে মিশিয়ে দেওয়ার যাতে কোনোভাবেই তাদেরকে আলাদা করা না যায়। তাই অপরাধী যদি খুঁজতে হয় তাহলে 3টে নাম আমি বলবো: মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, রাজ্যের মন্ত্রিসভা যারা নবান্নে বসে। অপরাধী এই না, 3জন। এখানে 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 একটা প্রশ্ন ওঠে। আপনি মধ্যশিক্ষা পর্ষদের দিকে আঙুল তুলছেন, আপনি স্কুল সার্ভিস কমিশনের দিকে আঙুল তুলছেন, এবং আপনি তথাকথিত কোট অ্যান্ড কোট প্রশাসনের দিকে আঙুল তুলছেন, যারা একসঙ্গে মিলে না হলে এই ধরনের দুর্নীতি করা সম্ভব নয় বলে আপনার বিশ্বাস। আমি ঠিক বললাম? একদম ঠিক বললাম তো? আচ্ছা, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে, বিশেষ করে ক্ষমতাসীন দলের তরফ থেকে এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে আঙুলটা তোলা হচ্ছে বিচার বিভাগের দিকে, যেন অন্যায় করেছে বিচার বিভাগ। বিচার বিভাগ কি অন্যায়টা করেছে? 1, 2, বিরোধী দল হিসেবে যে দলটি এ রাজ্যে রয়েছে তাদের বিরুদ্ধে আঙুল তুলে বলা হচ্ছে যে এদেরকে, এরা নাকি ইন্টেনশনালি এই রায়টা করিয়েছে, রায়টা লিখে দিয়েছে। এই কথাটাও শোনা যাচ্ছে কারো কারো মুখে, জনৈকা নেত্রীর মুখে কথাটা শোনা যাচ্ছে যে বিজেপি নাকি রায় লিখে দিয়েছে, যেহেতু কেন্দ্রে ক্ষমতাসীন এখন বিজেপি এবং এ রাজ্যের প্রধান বিরোধী দল এখন বিজেপি। কি ভূমিকা ভাই বিজেপির বলবেন? আচ্ছা, যদি এই প্রশ্নটা করি যে সিঙ্গুর মামলার টাটার বিরুদ্ধে যে রায় এসেছিল সেটা তো বর্তমান ক্ষমতাসীন দলের পক্ষে গিয়েছিল, তখন কি কোনো বিরোধী দল বলেছিল যে তৃণমূল রায়টা লিখে দিয়েছে? রায় পক্ষে গেলে একরকম আর রায় বিপক্ষে গেলে একরকম, আমার মনে হয় স্ট্যান্ড পয়েন্টটা চলে না।
ভারতবর্ষের যে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, বিচার বিভাগ রয়েছে, তারা এখনো অবধি যতটুকু আমরা দেখেছি, দু একটি স্পোরেটিক ঘটনা বাদ দিলে তাদের বিচার বিভাগ, তাদের বিচার ব্যবস্থা যথেষ্ট সুদৃঢ় এবং তারা বস্তুনিষ্ঠ বিচার করেছে, তারা প্রামাণ্য নথির উপরে বিচার করেছে, তারা কিন্তু কোনো হুইমসিক্যালিটির উপরে বিচার করেনি। তো সেই জন্য আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় না যে এটা বিচার বিভাগের কোনো দোষ বা ত্রুটি আছে, কারণ বিচার বিভাগের কাছেই বঞ্চিত চাকরি প্রার্থীরা গিয়েছে যে আমাদের সঙ্গে এই প্রতারণা হয়েছে, তাই আপনারা এর তদন্ত করে সুযোগ্য বিচার করুন। তাই আজ যারা অন্যদের দিকে আঙ্গুল তুলছে তারা মনে করে রাখা দরকার, ধরুন রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি চলতে পারে, কিন্তু এটাকে আমরা কি অস্বীকার করতে পারি যে এখানে বিরোধী দল হিসেবে বিজেপি বলুন, তৃণমূল বলুন বা কংগ্রেস বলুন, তাদের কি কোনো ভূমিকা আছে? তারা কি এই রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে চলছে? না, তার অভিযোগটা হচ্ছে যে এখানে মানুষের কাছ থেকে মুখের অন্ন কেড়ে নিচ্ছে, মানুষের কাছে মানে মানুষকে বাঁচতে দেওয়া হচ্ছে না, তাদের সবাইকে অমানবিক ভাবে অত্যাচার করা হচ্ছে, এবং সেই অত্যাচারটা করছে কে না কেন্দ্রে বসে বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার এবং বিচার বিভাগকে তারা প্রভাবিত করে রায় লিখে দিয়ে এটা করছে। এ কি রকম অভিযোগ? এই অভিযোগ কোথা থেকে আসে? যদি এই অভিযোগই আসে তাহলে একটা দিকে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে আপনি একটু আগে বললেন যে কারা যোগ্য কারা অযোগ্য, কারা ফাঁকা ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছে এবং কারাই বা মেধাভিত্তিক যোগ্যতাতে চাকরি পেয়েছে, সেই ব্যাপারটা কিন্তু এখন আমরা কেউ জানি না। আদালতের পক্ষেও সেটা কিছুতেই করা সম্ভব নয়। এই জন্য নয়, ওএমআর শিট গুলো একটাও নেই, সমস্ত পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। 3টে হার্ড ডিস্ক থেকে যা ডেটা পাওয়া গেছে সেই ওএমআর শিট গুলো সম্ভবত বলা হয়েছে যে সেগুলোকে ওয়েবসাইটে তুলতে হবে। আচ্ছা, একটি এজেন্সিকে ডেকে কোন রকম টেন্ডার ছাড়া রাজ্য সরকার যখন দায়িত্ব দেয়, তখন সেই এজেন্সিকে দায়িত্ব দেওয়ার নেপথ্যের কারণটা কি থাকতে পারে? এই প্রশ্নগুলো কিন্তু আদালতে উঠেছে। আমি তারপরেও জিজ্ঞাসা করছি, তারপরেও জানতে চাইছি, আপনি যেহেতু একজন শিক্ষক এবং এই পুরো ব্যাপারটা জানেন, পদ্ধতিটা জানেন, একটু বুঝিয়ে বলবেন কিভাবে নিয়োগটা হয়, এতদিন কিভাবে হয়ে এসেছে? দেখুন, নিয়োগ প্রক্রিয়া একটা খুব সুস্থ, স্বচ্ছ এবং মসৃণ ভাবেই হতে পারে। যে কোনো নিয়োগ হবার আগে যারা নিয়োগকারী প্রতিষ্ঠান বা সংস্থা বা রাজ্য সরকারি যদি ধরি এখানে, তারা কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা ডিক্লেয়ার করে, তারপর অ্যাড বেরোয় সেই ভ্যাকেন্সির ভিত্তিতে, আবেদনকারীরা আবেদন জমা দেয়, সেই আবেদনের ভিত্তিতে কোনো লিখিত পরীক্ষা হয়, লিখিত পরীক্ষার পর মেরিট লিস্টের ভিত্তিতে ইন্টারভিউ হয়, তারপর একাডেমিক স্কোর, ইন্টারভিউর নাম্বার আর লিখিত পরীক্ষার নাম্বার টোটাল করে একটা মেরিট লিস্ট তৈরি করা হয়। আর এই মেরিট লিস্টের ভিত্তিতেই কিন্তু ওপর থেকে রিক্রুটমেন্টের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, বর্তমান রাজ্য সরকারের আমলে অর্থাৎ বিগত 10-12 বছরে যতগুলো নিয়োগ হয়েছে তার মধ্যে কিন্তু কোনো মেরিট লিস্ট পাবলিক ডোমেইনে আসেনি, লোকের সামনে আসেনি, অর্থাৎ কে বেশি নম্বর পেয়েছে কে কম নম্বর পেয়েছে কেউ জানতে পারেনি। এক নম্বর। আমি আবার আপনাকে থামাচ্ছি। এটা একটা থামরুট। দর্শকদের সকলকে অনুরোধ করব এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সোহান কর্মকারের বক্তব্য হচ্ছে এ পর্যন্ত কোনো মেরিট লিস্ট প্রকাশিত হয়নি, কোনো মেরিট লিস্ট প্রকাশিত হয়নি, কোনো মেরিট লিস্ট প্রকাশিত হয়নি। তার মানে কে যোগ্য কে অযোগ্য এইখানেই কিন্তু গন্ডগোলটা হয়ে গেল, তাই কি? একদমই। এখানে আরেকটা মজার তথ্য রয়েছে, কোর্টে যখন কেস হয়, কোর্টের চাপে পড়ে এসএসসি মেরিট লিস্ট প্রকাশ করতে বাধ্য হয়। সেই মেরিট লিস্ট যারা মেরিট লিস্টের 1 থেকে 15-র মধ্যে আছে, আমি জিওগ্রাফি এসসি ক্যাটাগরির কথা যদি আপনাকে জানাই, জিওগ্রাফি সাবজেক্টের এসসি ক্যাটাগরির কথা আপনাকে বলছি, সেই মেরিট লিস্টের 1 থেকে 15-র মধ্যে যারা রয়েছে, ওএমআর কেলেঙ্কারির পরে ওএমআর যখন সর্বসমক্ষে প্রকাশিত করা হলো, দেখা যাচ্ছে প্রত্যেকে সাদা ওএমআর জমা দিয়েছে বা ওএমআর এর মধ্যে তারা 2, 3, 4 নম্বর করে পেয়েছে। তাহলে ভাবতে পারছেন কেলেঙ্কারিটা কোন লেভেলে, করাপশনটা কোন লেভেলে চলেছে। একটা ছোট্ট তথ্য আপনাকে দেব সুপ্রিয়দা, কোর্ট পরিষ্কার বলেছে
যে কোন ক্ষেত্রে এক্সেস নিয়োগ হয়েছে। এসএসসিও তারা এফিডেভিট দিয়ে জানিয়েছে কোন কোন ক্ষেত্রে কতটা এক্সেস নিয়োগ হয়েছে। তার একটা সামান্য ছোট্ট একটা চিত্র আপনার সামনে তুলে ধরছি। নবম এবং দশম শ্রেণীর ক্ষেত্রে এক্সেস নিয়োগ, এক্সেস মানে অর্থাৎ ধরুন আপনার 10,000 স্যাংশন পোস্ট আছে। আমরা যারা চাকরি করি আমরা প্রত্যেকে জানি প্রতিটি পোস্টের জন্য একটা পোস্ট স্যাংশনিং মেমো থাকে রাজ্য সরকারের। সেই পোস্ট স্যাংশনিং মেমোর ভিত্তিতে কিন্তু আমার চাকরিটার কনফার্মেশন হয়। এই যে ধরুন 10,000 পোস্ট আছে, দেখা যাচ্ছে যে 9-10 ক্যাটাগরিতে রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি 10,000 পোস্ট থেকে থাকে, তার অতিরিক্ত নিয়োগ করা হয়েছে 1,539 জনকে। আচ্ছা, ঠিক তেমনি 11-12 এর ক্ষেত্রে 199 জনকে, গ্রুপ ডির ক্ষেত্রে 669 জনকে, গ্রুপ সির ক্ষেত্রে 416 জনকে। অর্থাৎ সর্বমোট 2,823 জন রিক্রুটেড হয়েছেন যাদের কোনো পোস্ট স্যাংশনড অবস্থায় নেই, অর্থাৎ এই পোস্টগুলোই নেই। যেমন যেমন টাকার অফার এসেছে তেমন তেমন ভাবে রিক্রুটমেন্ট হয়েছে। এটা বললাম আপনাকে যে পোস্টগুলো স্যাংশনড নয় তার সর্বমোট সংখ্যা। এবার এসএসসি নিজেই এফিডেভিট দিয়ে জানিয়েছে 9-10 এর ক্ষেত্রে 808 জন ওএমআর এর কারচুপি করেছে, 11-12 এর ক্ষেত্রে 771 জন ওএমআর এ কারচুপি করেছে, গ্রুপ ডির ক্ষেত্রে 1,741 জন ওএমআর এ কারচুপি করেছে এবং গ্রুপ সির ক্ষেত্রে 783 জন ওএমআর এ কারচুপি করেছে। এটা গেল আরেকটা ক্যাটাগরি। র্যাঙ্ক জাম্পের ক্ষেত্রে এসএসসি জানিয়েছে 185 জন র্যাঙ্ক জাম্প করেছে, অর্থাৎ ধরুন কারো র্যাঙ্ক হয়তো 20 হবার কথা, সে লাভ দিয়ে 2-3 নম্বরে চলে গেছে। আর 11-12 এর ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প হয়েছে 39 জনের। তার মানে এই যে কোর্ট যাদের বেতন ফেরত দিতে বলেছে সেই সংখ্যাটা, এই যে স্ট্যাটিস্টিক্সটা আমি দিলাম, এই সংখ্যাটা যোগ করলে টোটাল হয় 7,150 জন। আচ্ছা, এবার আরো হ্যাঁ শেষ হয়নি। এখানে কিন্তু প্যানেল উত্তীর্ণ নিয়োগদের কথা বলা নেই। এই প্যানেলটা এক্সপায়ার করে যাবার পরেও রিক্রুট করা হয়েছে, তাদের সংখ্যাটা এখানে নেই। আবার প্যানেলে যাদের নামই নেই তাদেরকেও রিক্রুট করা হয়েছে, সেই সংখ্যাটাও এখানে নেই। সেই কারণেই আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছিলাম যে চাকরির টাকা বেতন ফেরত দেবার যে নির্দেশিকা এসেছে সেই সংখ্যাটাও প্রায় 9.5 থেকে 10,000-এর কাছাকাছি যেতে পারে। তো এই পরিমাণ হ্যাঁ, অর্থাৎ এই যে 25,000 প্লাস ছেলে মেয়ের চাকরি গেল, তাদের সবাইকে টাকা ফেরত দিতে হচ্ছে না, বেতন ফেরত দিতে হচ্ছে না। না, বেতন ফেরত দেওয়ার, যারা বেতন ফেরত দেবেন তারা কোন অধিকারে, যাদেরকে আপনি বলতে চাইছেন যে ওএমআর শিটে সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন বা হোয়াটএভার, তারা কোন অধিকারে আবার চাকরির দাবি করবে, সেটাই বা কি করে সম্ভব? তারা একদিকে বেতনও ফেরত দেবে আবার চাকরির দাবিও করবে, এটা কি করে সম্ভব? না দেখুন সুপ্রিয়বাবু, একটা বিষয় আমার মনে হয় সকলের বুঝে নেওয়া দরকার। বিগত 10-12 বছরে হয়তো আমাদের নৈতিক সামাজিক একটা পার্সপেক্টিভের চেঞ্জ হয়েছে। আমরা এটা মানতে শুরু করেছি বা মেনেই নিয়েছি খানিকটা যে দুর্নীতি সমাজের একটা অংশ বা অঙ্গ। নেতারা দুর্নীতি করবে, টাকা দিয়ে চাকরি কিনতে হবে, এটা খানিকটা মেনে নিয়েছি। তো এর ফলে মেন্টাল সেটআপটাই বদলে গেছে। সেই কারণে যারা ধরুন টাকা দিয়ে চাকরি কিনেছে তারাও আজকে দাবি করছে যে না আমাদেরকে চাকরি দিতে হবে, আমরা সুপ্রিম কোর্টে যাব, এই বিষয়টা আসছে। সুতরাং তাদের কিন্তু না নৈতিক না আইনি কোন রকম কোনো অধিকার নেই এইরকম দাবি করার। এই যে সংখ্যাটা আমি বললাম, যারা সাদা খাতা জমা দিয়েছে, যারা প্যানেল বহির্ভূত ভাবে নিয়োগ পেয়েছে, র্যাঙ্ক জাম্প হয়েছে বা যাদের পোস্টই স্যাংশন নেই, এই যে রিক্রুটমেন্ট যাদের হয়েছে তারা কিন্তু কোনোভাবেই এই ধরনের দাবি করবার জায়গায় নেই। এই সংখ্যাটা বাদে যারা রয়েছেন, হ্যাঁ তাদের কিন্তু সেই নৈতিক জায়গা, সেই আইনি জায়গা অবশ্যই আছে। এখানে একটা ব্যাপার এসে যায়, আমি সেটা প্রশ্নটা করার আগে আমি দিব্যেন্দুকে একটু আসতে বলবো, স্টুডিওতে আসতে বলবো। দিব্যেন্দু আমাদের সঙ্গে যোগ দিলে সুবিধা হবে। দিব্যেন্দু একজন শিক্ষক। দিব্যেন্দু কি যোগ দেওয়ার মতো অবস্থায় আছো? তাহলে একটু যোগ দাও।
চলে এসো। হ্যাঁ, নমস্কার। দিব্যেন্দু দালাল, আপনারা চেনেন তাকে, আমাদের কৌশলগত সহায়ক প্রধান, কিন্তু তার পাশাপাশি তার এই ভূমিকাটাও রয়েছে। প্রয়োজনে তিনি সব কাজই তো আমাদের করতে হয়, তো প্রয়োজনে আমাদের সব কাজে নিজেকেই করতে হয়। দিব্যেন্দু এই কাজটা খুব ভালো পারেন। দিব্যেন্দু, একটু তোমার কাছে জানতে চাইবো যে তোমার পুরো ব্যাপারটার উপরে তোমার একটা ছোট্ট অবজারভেশন একটু শুনে নি, তারপরে আমি সুমন বাবুর কাছে একটা প্রশ্ন নিয়ে যাব। হ্যাঁ, আসলে যেটা আমার মনে হয়েছে, এটা নিয়ে তো অনেক জলঘোলা হচ্ছে, মানে বিশেষ করে একটা পার্সপেক্টিভ একটা রাখা হচ্ছে, যেটা যে এই যে সিলেকশন এসএসসি এই যে দুর্নীতিটা হয়েছে, দুর্নীতিটাকে মানে প্রায় ইগনোর করে বোঝানো হচ্ছে যে কোর্টের ভার্ডিক্টে এতজনের চাকরি চলে গেল, মানে কোর্ট যেন চাকরি খেয়ে নিল। কোর্ট তো চাকরি খাওয়ার জায়গায় নেই। কোর্ট বেসিক্যালি কারো চাকরি খাওয়ার জন্য করেনি। কোর্ট একদম অনুপায় অবস্থাতে এই জায়গাটা, এই ভার্ডিক্টটা দিয়েছে, এই অর্ডারটা দিয়েছে। তার কারণ হচ্ছে কোর্ট নিজেও পরিষ্কার ভাবে তিনটে অপশন কোর্টের সামনে ছিল। আমি একটু বলছি, সেটা একটুখানি অর্ডারটা বার করলে আমি তিনটে অপশন কি কি আমি একটু জানিয়ে দিই আপনাদের ক্লারিফিকেশনের জন্য। তিনটে অপশন বলতে কোর্ট কখনোই কোন অবস্থাতে হয় পুরো প্যানেলটা বাতিল করতে হবে, অথবা বেছে বেছে বাতিল করতে হবে। এটা একটা দুটো অপশন। রিট পিটিশনটা প্রথম অপশন ছিল, যে রিট পিটিশনটাই বাতিল করতে হবে। হ্যাঁ, মানে যেটা মানে যেটা নিয়ে কেসটা আর কি, কেসটাই ডিসমিস করে দেওয়ার। দ্বিতীয় হচ্ছে যে যেটা যে সেগ্রিগেট করা, মানে কারা যোগ্য কারা অযোগ্য, এইটা। আর থার্ড অপশন যেটা ছিল সেটা হচ্ছে যে যেটা ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়া। তো ওই দ্বিতীয় অপশনের ক্ষেত্রেই মানে যেটা করলে খুবই ভালো হতো, মানে হয়তো অনেক যোগ্য প্রার্থী যাদের সঙ্গে আজকে প্রচন্ড রকম একটা অন্যায় হলো, মানে এটা ভাবলেও খারাপ লাগছে। সুমন বাবু, এই যে দ্বিতীয় অপশনটা, যোগ্য আর অযোগ্যকে বাছা, কোর্ট এটা করতে পারলো না, তার কারণটা ডেটা কি নেই? ডেটা কি মুছিয়া গিয়াছে, হারাইয়া গিয়াছে, কি হইয়াছে? দেখুন সুপ্রিয় বাবু, আমি প্রথমেই তিনটে নাম নিয়েছিলাম: স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্যের মন্ত্রিসভা। এই তিনটি নাম, এদের কথা কোর্টের ভার্ডিক্টে ছত্রে ছত্রে উল্লেখ হয়েছে। জাস্টিসরা খুব সুস্পষ্টভাবে বলেছেন যে এদের অসহযোগিতার জন্য এরা ইন্টেনশনালি চায়নি যে কারা যোগ্য কারা অযোগ্য সেটাকে আলাদা করার, যাতে করে সমাজে একটা ক্যাওস তৈরি করা যায়। কিভাবে করলো এটা? এতটা মানে যোগ্য অযোগ্যকে মিশিয়ে দিল কি করে? দেখুন, এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে প্রচুর সারপ্লাস রিক্রুট হয়েছে, অর্থাৎ স্যাংশন পোস্টের বাইরেও প্রচুর লোককে রিক্রুট করেছে। যেটা আপনি বললেন, এইবার এই লোকগুলোকে লিগ্যাল ভ্যালিডিটি দেবার জন্য স্কুল সার্ভিস কমিশন কে দিয়ে মন্ত্রিসভাকে একটা আবেদন করানো হয় যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করা হোক, অতিরিক্ত কিছু পদ তৈরি করা হোক, যাতে করে যে এক্সেস রিক্রুট হয়েছে, অর্থাৎ স্যাংশন পোস্টের বাইরেও যাদেরকে রিক্রুট করা হয়েছে, এই যে আমি সংখ্যাটা বললাম 2823 জনের, এদেরকে যাতে অ্যাকোমোডেট করা যায় সেই জন্য একটা ব্যবস্থা করা হবে। আপনি ভেবে দেখুন, এরা কিন্তু কোনোভাবেই ভ্যালিড ক্যান্ডিডেট নয়, এরা এমপ্যানেলড ক্যান্ডিডেট নয়, এরা সিম্পলি টাকার বিনিময়ে চাকরিটা কিনেছে। এই অবৈধ অযোগ্য চাকরি প্রার্থীদেরকে, চাকরিরতদেরকে বৈধ করবার জন্য মন্ত্রিসভা 5000-এর উপরে এই অতিরিক্ত পদ তৈরি করে। স্বাভাবিকভাবে কোর্টের নজরে কয়েকটা জিনিস খুব পরিষ্কারভাবে চলে আসে। একটা হলো মন্ত্রিসভার এই আচরণ, দ্বিতীয়ত হলো স্কুল সার্ভিস কমিশনের কথা বলছেন তো। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, স্কুল সার্ভিস কমিশনের কি এত দরকার পড়েছিল, কি এত বিপদ হয়েছিল এত তড়িঘড়ি ওই মার্কগুলো নষ্ট করে দেবার? তাদের যদি ইভিল ইন্টেনশন নাই থেকে থাকে, তারা কেন তাহলে সেগুলোকে নষ্ট করে দিল? কেন তারা কোনো মেরিট লিস্ট প্রকাশ করলো না? কেন তারা নিজেদের থেকে তদন্ত করে কোর্টের সামনে এটা উপস্থাপন করলো না যে হ্যাঁ, আমাদের তদন্তে বেরিয়ে এসছে এত সংখ্যক জালিয়াতি করে
তারা তাদের মতন করে একটা সংখ্যা বলেছে, কিন্তু বিপক্ষের আইনজীবীরা পাল্টা যুক্তি দিয়ে দেখিয়ে দিয়েছে যে এসএসসি দেওয়া সংখ্যার পরেও আরো কয়েক হাজার সংখ্যা দেখা যাচ্ছে যারা অবৈধ। এবার আসি মধ্যশিক্ষা পর্ষদের কথায়। নিয়মটা হচ্ছে ফুল সার্ভিস কমিশন ক্যান্ডিডেট সিলেক্ট করবে, তাদের যোগ্যতা মান অনুযায়ী বিচার করে তাদেরকে রেকমেন্ড করবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। তারপর মধ্যশিক্ষা পর্ষদ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। জেনে রাখুন, মধ্যশিক্ষা পর্ষদ প্রায় 1002 এমন ক্যান্ডিডেটকে রেকমেন্ডেশন লেটার দিয়েছে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, যাদেরকে এসএসসি কোনো রেকমেন্ডেশনই করে। তাহলে এটা কি করে মধ্যশিক্ষা পর্ষদ পারলো কি করে? এটা পারলো এভাবেই পেরেছে, কারণ আপনার সামনে যখন কারি কারি টাকার ঝুড়ি থাকবে, আপনার সামনে যখন লক্ষ লক্ষ টাকার অফার থাকবে, তখন আর আপনার করার কিছু থাকবে না। আপনি যদি দুর্নীতি পরায়ণ হন, আপনার মধ্যে যদি নীতি নৈতিকতা না থাকে, তাহলে সেই অফারগুলোকে আপনি নিয়েছেন আর সরাসরি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন। আপনি ভাবতে পারেন যে কোন স্তরে দুর্নীতিটা হয়েছে। একটা বিষয় ভাবুন তো সুপ্রিয় বাবু, আজকের ডেটে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে, মধ্যশিক্ষা পর্ষদের যিনি প্রধান ছিলেন তিনি জেলে, প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান জেলে, ইউনিভার্সিটির ভিসি জেলে, আর কিছু বাকি থাকে একটা রাজ্যে? এখানে সর্বনাশ হতে আমার মনে হয় না আর কিছু এরা বাকি রেখেছে। এই যে আপনি বললেন শিক্ষামন্ত্রী, মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তারপরে তার সঙ্গে শান্তিময়, জনৈক শান্তিময় এবং কোম্পানি ইত্যাদি, এই যে যারা এখন যে পেটে টাকা নিয়েছে এরকম ব্যাপার নয়। সবাই আঙুল তুলে বলতে পারবে না যে আমি পার্থ চ্যাটার্জিকে টাকা দিয়েছি বা শান্তিময়কে দিয়েছি বা অমুককে দিয়েছি বা তমুককে দিয়েছি, এরকম সেটা তাদের পক্ষে বলা সম্ভব নয়। যে এখানে এই পুরো ব্যাপারটা লক্ষ্য করে যেটা আমার মনে হয়েছে, আমি একটু ছোট্ট করে বলি ব্যাপারটা, যে অয়ন, কুন্তল, প্রসন্ন, এই তো মাত্র কটা নাম তো রয়েছে যারা গ্রেপ্তার হয়েছে ইত্যাদি। টাকা কিন্তু ওদের হাতে সরাসরি কেউ দেয়নি, এরকম কোনো প্রমাণ আজ অব্দি করাও যায়নি, সম্ভব নয়। তাহলে বহু হাত ঘুরে গেছে। এবার ধরুন একটা চাকরির জন্য কেউ হয়তো 20 লাখ টাকা দিচ্ছে। এবারে পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যখন 50 না 51 কোটি টাকা উদ্ধার হলো, সেই 20 লাখ টাকার সবটা তো পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে পৌঁছয়নি। অবশ্যই পৌঁছয়নি, নিশ্চয়ই পৌঁছয়নি। যদি পৌঁছিয়ে থাকে তাহলে মাঝখানে এই যে যারা আপনার সিন্ডিকেটের লোকজন রয়েছে তাদের প্রত্যেকের হাতে একটা করে অংশ পেতে 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 ভাগ হতে 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 তার কাছে গিয়ে একটা মোটা টাকা হয়তো পৌঁছে। তাহলে এই যে এখন যে পরিস্থিতিটা হচ্ছে, যখন কিনা মাইনে ফেরত দিতে হবে ইত্যাদি ইত্যাদি বলতে হবে, তখন এরা যারা টাকা দিয়েছিল তারা এগিয়ে আসবেন না? নাকি আপনার বলার কথা, মানে মন্তব্য অনুযায়ী, যে বিগত 10 বছরে যে নৈতিক অধঃপতন ঘটেছে, সে নৈতিক অধঃপতনের ফলেই তারা ক্ষতি স্বীকার করেও চুপ করে থাকবে? মজার কথা কি, যেমন কোন ক্যান্ডিডেট এই কুন্তল বা আপনি আরো যাদের নাম বললেন, বা কাকু, কালীঘাটের কাকু, এদেরকে যেমন সরাসরি টাকা দেয়নি, তেমনি এরাও কিন্তু দিদি এবং তার ভাইপোকে সরাসরি টাকা দেয়নি। তার মানে কি বেনিফিট তাদের কাছে পৌঁছায়নি? গোটা রাজ্যের লোক জানে যে ট্রেইল অফ মানিটা কোথা থেকে কোথায় গেছে, গোটা রাজ্যের লোক সেটা জানে। আমাদের সমস্যাটা কোথায় সুপ্রিয়দা? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সমাজের অন্যায় দেখে অনেক সময় মুখ বন্ধ করে থেকেছি। আপনার রাজেশ তাপসের কথা মনে পড়ে? আপনার কান্দুনির কথা মনে পড়ে? আপনার পোস্টপোল ভায়োলেন্সের কথা মনে পড়ে? আপনার মনে পড়ে কত শিশু বোমাকে বল ভেবে খেলতে গিয়ে হাত উড়ে গেছে তাদের? আমরা সেই সময় মুখ খুলেছিলাম? আমরা সেই সময় তাদের পাশে দাঁড়িয়েছিলাম? হ্যাঁ, আমরা আমাদের সাধ্যমতো কথা বলেছিলাম, কথা মুখ খুলেছিলাম, কিন্তু অধিকাংশ লোকই মুখ খোলেনি। এটা ঠিক কথা, এটা খুব সত্যি কথা। আমি, আপনি বা দীপেন্দুদার মতন লোক আমরা এককভাবে চেঁচিয়ে গেছি, কিন্তু সমাজের সার্বিক মানুষেরা, সে বুদ্ধিজীবী শ্রেণী হোক, খেটে খাওয়া মানুষ হোক, গ্রামে গঞ্জের মানুষ হোক, তারা কিন্তু গুটি কয়েক সরকারি টাকা অ্যাকাউন্টে ঢুকবে এই বদান্যতায়
এই স্বপ্নে বিভোর হয়েছিল তারা কিন্তু রুখে দাঁড়ায়নি, না, তারা মুখ খোলেনি। সেই অর্থে একটা জিনিস আমাদের সকলের বুঝে রাখা দরকার যে বিগত একটা দশক ধরে এই রাজ্যে কতটা পাপের চাষ হয়েছে, আর এই পাপের মন্থনের ফলে যে বিষ বাষ্প উৎপন্ন হয়েছে না, সেটা কিন্তু আমাদের সকলকে গিলে খাবে। আজকে আমি আপনি এসি ঘরে বসে যদি ভাবি যে আমরা নিরাপদে আছি, আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা ঠিক চলে যাব, তাহলে ভুল করছি। এই পাপের বিষ বাষ্প কখনো না কখনো আপনার লাংসে আমার লাংসেও ঢুকবে, তাই প্রতিবাদে মুখর হওয়া দরকার। একটা ছোট ঘটনার কথা বললেন। হ্যাঁ বলুন বলুন। পাশের রাজ্য বিহার, কোন একটা রিক্রুটমেন্টের কেসে আমার মনে পড়ছে, রিক্রুটমেন্টের কোন একটা প্রক্রিয়া চলছিল, প্রশ্ন লিক হয়েছে, প্রবল আন্দোলনের নামে ছাত্ররা সরকার পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়। আমাদের এখানকার বেকার চাকরি প্রার্থীরা আন্দোলনকে আরো তীব্রতর আমার মনে হয় করা দরকার আছে, আন্দোলনের অভিমুখ সঠিক দিকে নেওয়ার দরকার আছে। কাদের অন্যায়, কাদের দুর্নীতির ফলে, কাদের এই ভ্রষ্টাচারী মানসিকতার ফলে আজকে তাদেরকে ভুগতে হচ্ছে, এটা কি আর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে? তারা বুঝতে পারছেন না। দেখুন একটা মানসিকতা কি হয়, আজকে তারা বিপদে পড়েছে, অনেকে কিন্তু চুপ করে আছে, আজকে তাদের পাশে তারা দাঁড়াচ্ছে না। এই যে মানসিকতাটা, কিউমুলেটিভ সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই মানসিকতাটা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু বিভিন্ন লোক আগামী দিনে বিপদে পড়বে এবং তাদের পাশে দাঁড়ানোর লোক পাওয়া যাবে না। একা একা ভালো থাকা যায় না সুপ্রিয় বাবু, ভালো থাকতে গেলে সমাজের প্রতিটি মানুষকে একসাথে ভালো থাকতে হবে, তাই লড়াইটাও কাঁধে কাঁধ মিলিয়ে করা দরকার। কিন্তু সেই জায়গাটা যাতে না থাকে, সেই জায়গাটা যাতে না থাকে, যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ পিপলকে জড়িয়ে দিয়ে একটা সামাজিক অ্যানার্কি তৈরি করা যায়, আমার তো মনে হচ্ছে যাতে একটা রাজনীতি করার জায়গা তৈরি করা যায়, আমার তো মনে হচ্ছে সেই দিকে লক্ষ্য রেখেই এই গন্ডগোলটা পাকিয়ে রাখা হয়েছিল, যে কে যোগ্য কে অযোগ্য সব মিলে মিশে যাক, একসঙ্গে চাকরি গেলে সবারই চলে যাক। 25,000 লোকের চাকরি চলে যাওয়া মানে চাকরিখানি কথা নয়, অনেকগুলো পরিবার তার সঙ্গে আটকে রয়েছে, তার সঙ্গে যুক্ত রয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ সবকিছু রয়েছে। তো প্রশ্নটা এইখানে এসে যাচ্ছে, এটা কি ইচ্ছাকৃত নয় যে এতগুলো মানুষকে একসঙ্গে রাখা, এতগুলো মানুষকে একসঙ্গে? একটু বলি। হ্যাঁ বলো দীপেন্দু। এই 325 নম্বর প্যারা যেটা এই অর্ডারে, ওটা একটু দেখতে বলবো। দেখুন ওখানে পরিষ্কার বলছে, SSC had destroyed the original OMR sheets ostensibly by keeping mirror images there in its server. CBI did not find those mirror images in the server of SSC. These facts have effectively ruled out an exercise of shifting the grains from the chaff. তুমি জিসটা বলো, কত সময় নেই। হ্যাঁ বলো বলো। মানে এই যে লাস্ট লাইনটা বলছি, যে the non-cooperative stand of SSC, state and board had added to the burden. মানে একদম কোর্ট পরিষ্কার দোষী সাব্যস্তই করছে এক প্রকার, যে এই যে নন কোঅপারেশন, স্টেট বোর্ড এবং SSC, তারা অসহযোগিতার কারণে আজকে এই দিনটা দেখতে হলো। মানে এই যে ঝাড়াই বাছাইটা করা, যোগ্য এবং অযোগ্য, সেটা করা যায়নি, জাস্ট বিকজ যে আজকে ওএমআর শিটগুলোকে এমনভাবে ডিস্ট্রয় করা হয়েছে এবং অ্যাভেলেবল নেই, আজকে সিবিআই কাছেও নেই। হয়তো এটা সম্পূর্ণ তদন্তর জন্য, এবং যে অর্ডার দেওয়া হয়েছে সেখানে সিবিআইকে 3 মাসের একটা সময় দেওয়া হয়েছে, সেই 3 মাসের মধ্যে যদি সিবিআই, আশা করব যদি ঠিক মতো লজিক্যাল কনক্লুশনে আনতে পারে, এবং সেখান থেকেই আশা করছি যে যারা প্রার্থী তাদের ঠিক তারা তার সঙ্গে জাস্টিস হবে। আচ্ছা আমি একবার একটু সুমনবাবু আপনার কাছে আসবো। পার্থসারথী গোস্বামী একটা প্রশ্ন করেছেন, আনন্দ মিত্র একটা প্রশ্ন করেছেন। পার্থসারথী গোস্বামীর প্রশ্নটা আপনাকে বলি, যোগ্য কারা, এটা প্রমাণ করার দায়িত্ব যাদের ছিল, তারা প্রমাণ করতে না পারার জন্য তাদের চাকরি যাবে না কেন? এক, শিক্ষার প্রগতির প্রমাণ কি শুধু পরিসংখ্যান নির্ভর, নাকি আরো কিছু বিষয় তার সঙ্গে যুক্ত আছে? আর সব থেকে বড় কথা, বস্তুগত প্রমাণ, যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছিল তারাও তাদের অভিভাবক কোন শিক্ষা ব্যবস্থার অঙ্গ।
ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। যারা অসৎ উপায়ে চাকরি করছিল এতদিন, তারা কোন শিক্ষা ব্যবস্থার অঙ্গ? উভয়, অর্থাৎ চাকরি প্রার্থী অভিভাবকরা এমন কিছু প্রত্যক্ষ করেছিলেন যাতে তাদের মনে হয়েছিল যেভাবেই চাকরি হোক, একবার চাকরি পেলে সেটা যায় না। এই মানসিকতাটাই কি কাজ করছে যে সরকারি চাকরি একবার পেলে আর যায় না, চুরি চামারি না করলে? বা হ্যাঁ বলুন। একটা খুব পার্টিনেন্ট, খুব ভ্যালিড প্রশ্ন যে এরা কারা যারা টাকা দিয়ে চাকরি কিনছে। আচ্ছা, যারা টাকা দিয়ে চাকরি কিনছে বোঝাই যাচ্ছে যে এরা আমাদেরই বাংলার মানুষ। বিগত 34 বছরে পশ্চিমবঙ্গের থেকেই তাদের শিক্ষা ব্যবস্থা চলেছে, তারা শিক্ষিত হয়েছে। তাহলে সেই শিক্ষা ব্যবস্থাটি কি কোথাও গলদ রয়ে গিয়েছিল? সেখানে কি নৈতিক শিক্ষার অভাব ছিল? সেখানেই কি আমরা এটা মানুষকে বোঝাতে পারিনি যে নীতি আর নৈতিকতাটা কোথায়? আজকে যখন কেন্দ্রীয় সরকারের এডুকেশন পলিসিতে নীতি শিক্ষার কথা বলা হচ্ছে, তখন বলা হচ্ছে এটাকে নাকি গণিতকর, এখানে নাকি রামায়ণ মহাভারত পড়ানো হবে। আরে নীতি শিক্ষা যদি না থাকে, একজন আইএএস, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার সমাজের জন্য ঠিক ততটাই ভয়ঙ্কর যতটা একজন ডাকাত, একজন খুনি। এটা আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নের উত্তর উনি বলেছেন যে তাদের চাকরি যাবে না কেন যারা এই ডিফারেন্সিয়েটটা করতে পারলেন না। ডিফারেন্সিয়েট করবার দায়িত্ব কোর্ট দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি এবং রাজ্য সরকারকে। দেখুন, একটা জিনিস কিন্তু বোঝা দরকার সুপ্রিয় বাবু, যে সিবিআই ইনভেস্টিগেশন করে এটা বুঝিয়ে দিয়েছে এখানে দুর্নীতি হয়েছে, ম্যানিপুলেশন হয়েছে, তারাই কিন্তু হার্ড ডিস্কটা উদ্ধার করে এনেছে। কোর্ট কিন্তু চাল আর ডাল বাছার কাজটা কোনো কালেই নেবে না, এটা কোর্টের কাজ নয়। কোর্টের কাজ প্রমাণ দেখে জাজমেন্ট দেওয়া। সেই প্রমাণ দেখে কোর্ট জাজমেন্ট দিয়েছে যে হ্যাঁ, এখানে এই ধরনের করাপশন হয়েছে, এবং সেই জাজমেন্ট দিতে গিয়ে কোর্ট কিন্তু একাধিকবার সুপ্রিম কোর্টের বিভিন্ন ভার্ডিক্টের কথা উল্লেখ করেছে যেখানে এইভাবে হোলসেল ভাবে ক্যান্সেল করা হয়েছে। আমরা ত্রিপুরার ক্ষেত্রেও দেখেছি। শান্তনু ব্যানার্জি আমাদের একজন আমার পরিচিত, তিনিও শিক্ষক। শান্তনু বলছেন সব থেকে বড় কথা একজোট হওয়া। কারণ ডিএ আন্দোলনের সময় দেখলাম সবাই কিন্তু রাস্তাতে নামেনি। রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না বহুদিন ধরে, সে আন্দোলনের সময় সবাই রাস্তাতে নামেনি। যারা না নেমেছিল সুবিধা পেলে কি তারা নিত না? খুব ভ্যালিড প্রশ্ন। সবাই যখন নেবে তখন আন্দোলনে সবাই কেন নামবে না? একদমই, আমি সেই পয়েন্টটাই আমি একদম শুরুতেই বলেছিলাম যে একটা সোশ্যাল কিউমুলেটিভ রেসপন্সিবিলিটির কথা সবার বোঝা দরকার। হ্যাঁ, আন্দোলন করবে কেউ আর তার সুফল নেবে কেউ, এমনটা হয় না। আজকে আমার পাশের বাড়িতে আগুন লাগলে আমার বাড়িতে আগুন লাগতে বেশি সময় লাগবে না। আমি যদি ঘরে বসে ভাবি যে ও বাড়িটা জ্বলছে, জ্বলুক, আমার বাড়িটা নিরাপদেই আছে, তাহলে আমি মূর্খের স্বর্গে বাস করি। একদম তাই, একদমই তাই। সুমনবাবু, আমরা শেষের দিকে চলে এসেছি। একটু আপনার কাছে একটা বিষয় আমার মানে আগ্রহ, এটা বলতে পারেন উদগ্র কৌতূহল, মানবিক কারণে। কৌতূহলটা এরকম, এই যাদের চাকরি গেল, হয়তো 3 মাস 4 মাস পরে কয়েকজন কিছু মানুষ হয়তো চাকরি ফিরে পাবেন, কিছু মানুষ পাবেন না। যাদেরকে টাকা ফেরত দিতে হবে, সেই টাকার অঙ্কটা কোনো অবস্থাতেই আমি হিসেব করে দেখছিলাম 39 থেকে 40 লক্ষ টাকার কমে কোনোভাবেই একজন মাথা পিছু একজনের তার কমে হবে না। ধরে নিচ্ছি যারা চাকরি হারিয়েছে, টাকা দিয়ে কিনে চাকরি হারিয়েছে, তাদের তাহলে মোট লসটা কত? এদিকে 40 লাখ প্লাস ইন্টারেস্ট, আর ওদিকে 20 লাখ বা 25 লাখ, মানে ধরুন 65-70 লক্ষ টাকার একটা হিসেব হয়ে গেল। সুমন কি দেখা যাচ্ছে না কেন দিব্যেন্দু? সুমন কি হয়ে গেলেন মানে কানেকশন? তো এই যে 65-70 লাখ টাকা, এই টাকাটার যে লসটা সহ্য করার পরেও কতজনের এত ক্ষমতা আছে যে তারপরেও জীবনে উঠে দাঁড়ানো এবং তারপরে বা সেটাকে মেনটেন করার? নাকি ঘরে ঘরে আত্মহত্যার একটা ছবি খুব শীঘ্রই দেখতে পাওয়া যাবে, যেরকম কাহিনীটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করেছিলাম, যে ঘটনাটা দিয়ে বলে। দীপেন্দু, তোমার কি মত? সুমন এসছেন? সুমন আসেন।
হ্যাঁ, সুমন শুনতে পেয়েছেন আমার প্রশ্নটা? কথাটা শুনতে পেয়েছেন? একটু হ্যাঁ, আপনি কত টাকা ফেরত দিতে হবে এরকম একটা ক্যালকুলেশনের কথা বলছিলেন। হ্যাঁ, আমি বলতে তারপরে চাইছি এই টাকাটা ফেরত দেওয়ার পর উঠে দাঁড়ানো এবং এই টাকাটা চলে যাওয়ার পরেও আবার জীবনযাপন করা বা আবারও এই দুর্নীতিগ্রস্ত দলকে সমর্থন করা বা তাদের ঝান্ডা ধরা বা ইত্যাদি করা, কতজন পারবেন ভাই? ঠিক কতজনের এই ক্ষমতাটা আছে? আমি যদি আপনার হিসেব মতো 10,000 ধরলাম না, আমি 7,000 ধরলাম। 7,000 মানুষ, 7,000 মানুষ এই 60-65 লক্ষ টাকা লস স্বীকার করার পরেও তারা চুপ করে থাকবেন? 7,000 মানুষ। দেখুন সুপ্রিয়দা, একটা দুর্ভাগ্য কি জানেন তো, মানে দুর্নীতি এই রাজ্যে প্রায় লিগালাইজড হয়ে গেছে, একটা অ্যাকসেপ্টেড ফ্যাক্ট হয়ে গেছে। আপনি শিক্ষার ক্ষেত্রে বলুন, আপনি ফরেস্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলুন, ফুডের এসআই রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলুন, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বলুন, প্রতিটি পদক্ষেপে প্রতিটি ক্ষেত্রে এটা হয়েছে। এর ফলে কি হয়েছে জানেন, যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু অনেকে এই যে যাদের চাকরি যাচ্ছে না, যাদেরকে বেতন ফেরত দিতে হবে, আমি হলফ করে বলতে পারি এদের মধ্যেও 200-400 এইরকম ব্যক্তিরা আছেন যারা যদি প্রথাগতভাবে সঠিক উপায়ে পরীক্ষা দিত চাকরি পেত। কিন্তু একটা পয়েন্টে এসে তাদের মনে হয়েছে যে চাকরি যদি টাকা দিয়েই কিনতে হয় তাহলে টাকা দিয়েই কিনতে হবে, বাকিরা যেহেতু টাকা দিয়েই চাকরিটা কিনছে তো সেক্ষেত্রে আমাকেও টাকা দিতে হবে। এইরকম একটা মেন্টাল সেট আপ তাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। তো সেই জন্য এই মানুষগুলো ঘটি বাটি জমি জমা বিক্রি করে টাকা দিয়েছে, কারণ তাদের একটা সময় বিশ্বাস হতে শুরু হয়েছিল টাকা না দিলে চাকরি পাওয়া যাবে না। আর এই জায়গা থেকে কিন্তু যারা টাকা তোলার এই যে মেশিনারি ইকোসিস্টেম তৈরি করেছিল তাদের কোনো অসুবিধা হয়নি, টাকার বস্তা তাদের বাড়িতে পৌঁছে গেছে। আর যে পরিবারগুলো বুঝতেই পাচ্ছেন এখন যদি তাদেরকে এই বেতন ফেরত দিতে বলা হয়েছে, কোর্ট বলেছে, আমি জানি না এটা কিভাবে সম্ভব হবে, এটা কি দিন ডেকে আনবে সুপ্রিম কোর্টের দিকে আমরা সবাই তাকিয়ে আছি। আশা করবো অন্তত কিছুটা রিলিফ এদেরকে দেওয়া হোক। আলটিমেটলি এরাও আমাদের সমাজেরই মানুষ, অপরাধ করেছে বুঝতে পারছি, কিন্তু তাই বলে তাদেরকে একেবারে এখন তো প্রায় এটা ফাঁসিতে ঝোলানোর মতনই একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে। তাদের পরিবার সংসার শিশু সন্তান আছে, তাদের শিশুটিকে আমার সামনে এনে দাঁড় করালে হয়তো আমি বলবো যে না ঠিক আছে ভাই, যা করেছে চাকরিটা যাক, কিন্তু টাকা কোথা ফেরত দিতে বলবো না। ক্ষমা করবেন, আমি সেটা বলতে পারবো না, আমি আপনার সঙ্গে সহমত হতে পারছি না। আমি আপনার সঙ্গে মানে আপনি এটা বলতে পারেন, আমি সহমত হতে পারছি না। এই জন্য হতে পারছি না যে যে টাকা দিয়ে চাকরি কিনেছে সে তো একা করেনি, ব্যাপারটা একা করেনি, তার বাবা মা তার পরিবারের লোকজন তাদের প্রত্যেকে তারা তো জানতো যে আমরা টাকা দিচ্ছি ছেলেটার চাকরির জন্য। আর এখানে এই ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে না। আপনি একটু আগে একটা কথা বললেন, ডব্লিউবিসিএস এর কথা বললেন, ফরেস্ট সার্ভিসের কথা বললেন, আমি বলছি আপনাকে ডব্লিউবিসিএস, ডব্লিউপিএসসি, পৌরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত, পুলিশ, এগুলো প্রত্যেকটা, এগুলোর যদি বিগত 10 বছরের 12 বছরের যদি হিসেবটা নেওয়া হয় রিক্রুটমেন্টের, দেখা যাবে যে সেখানে প্রতিটা চাকরি কিন্তু বিক্রি হয়েছে। রাজ্য সরকারের প্রতিটা চাকরি বিক্রি হয়েছে এবং সেইটা দেখেই এরা সাহস পেয়ে 16 সালে, আজ থেকে 8 বছর আগে তারা কিনেছে, অর্থাৎ টাকা দিয়েছে 15 সালে। আমি যদি আপনি হাজার চেষ্টা করুন আমি এটা বুঝতে রাজি নই। কোন পরিবার ভাই, কোন পরিবার 20 লাখ 25 লাখ টাকা দিয়ে চাকরি কিনতে যাবে? কোন পরিবার? তারাই যাবে যাদের সেই টাকাটা উদ্বৃত্ত আছে অথবা যাদের মধ্যে কোনো রকমের নৈতিকতার বোধ অবশিষ্ট নেই। আর যদি আমি কিনতে না যাই তাহলে দোকান বন্ধ হয়ে যাবে, অতএব দোকান চালাতে গেলে আমাকে কিনতে বাধ্য করা হবে, আপনি যেটা বলছেন। কিন্তু তারপরও আমি এদের সমর্থন করছি না, আমি সমর্থন করছি না, ক্ষমা করুন, আমি সমর্থন করতে পারছি না। দাদা উল্টো দিকটা দেখুন, যারা যোগ্য প্রার্থী, যারা দীর্ঘদিন ধরে তারা তো ফিরে পাবে, তারা আজ হোক কাল হোক, আমি এটা নিশ্চিত যে যারা যোগ্য প্রার্থী তারা চাকরি ফিরে পাবেন। সুব্রত, এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাইবো। আজকে খবরে যা দেখাচ্ছে বা হাইকোর্ট সূত্রে যেমন খবর আসছে সেটা কিন্তু খুব একটা স্বস্তিকর নয়। গতকাল পর্যন্ত আমরা সকলে ভেবেছিলাম যে রিপ্যানেলিং হবে, রিমেরিট লিস্ট তৈরি হবে, অর্থাৎ যে
ওই মাসিটাতে সেটাকে আবার নতুন করে সাজিয়ে করা হবে, এরকম একটা ধারণা আমাদের অনেকের মধ্যে ছিল, আমিও ব্যক্তিগতভাবে সেরকমই ভাবছিলাম। কিন্তু এখন যা খবর পাচ্ছি তাতে করে কিন্তু তেমনটা মনে হচ্ছে না। তাতে করে যা মনে হচ্ছে, একদম ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েট করতে বলা হয়েছে। এটা যদি বাস্তবিক হয়ে থাকে, এটা কিন্তু যোগ্যদের জন্য আরো বড় একটা অভিশাপ হয়ে নেমে আসবে, মাথায় আকাশ ভেঙে পড়ার মতন একটা পরিস্থিতি তৈরি হবে। কারণ ওই সময় সে যোগ্যতা, নিজেকে প্রমাণযোগ্য হিসেবে নিজেকে প্রমাণ করেছিল, বেস্ট রিক্রুটমেন্ট হলে সে আবার নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করতে পারবে কি? এক। দুই, সমাজের মানুষ কিন্তু জানে না কে চোর কে চুরি করেনি, কে যোগ্য কে অযোগ্য। তাই চোরদের সঙ্গে সমান ভাগীদার হিসাবে এই যোগ্য মানুষগুলোকে এই অপবাদ নিয়ে ঘুরে বেড়াতে হবে। তাই বারংবার আমার একটা কথা বলার, হাইকোর্টের দিকে আঙ্গুল না তুলে আঙ্গুলটা তুলুন সেই সমস্ত প্রতিষ্ঠানের দিকে, সেই মন্ত্রিসভার দিকে যারা এই দুর্নীতিতে সর্বতোভাবে সহযোগিতা করেছে, এই দুর্নীতির কর্ণধার, এই দুর্নীতির উদ্গাতা এবং এই দুর্নীতির বেনিফিশিয়ারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুমন কর্মকার, আপনি চমৎকার করে আজকে পুরো ব্যাপারটা বললেন, বোঝালেন। আমি আপনার কাছ থেকে শেষ কথাগুলো শুনবো, তার আগে দিব্যেন্দুর কাছে শুনে নেবো দিব্যেন্দুর শেষ কথাগুলো, অবজারভেশনটা একজন শিক্ষক হিসেবে। দিব্যেন্দু, তোমার অবজারভেশনটা, যে কথা সুমন বাবু বললেন, অর্থাৎ সমাজে মানে কথাটা অন্যভাবে নিও না, কথাটা অন্যভাবে নিও না, তোমরা দুজনেই শিক্ষক, তুমিও শিক্ষক, সুমন বাবুও শিক্ষক, কথাটা অন্যভাবে নেবেন না। সুমন বাবু, আপনি 2007-এ ঢুকেছেন, দিব্যেন্দু বোধহয় 2009-এ ঢুকেছে, বা ওই রকম সময় কিছু একটা সময় হবে ঢুকেছে, শিক্ষকতা করতে ঢুকেছে। আমি কিন্তু বলছি, দাবি করে বলছি, 2000 সালের পর থেকে প্রতিটি চাকরির ক্ষেত্রে আপনাদের মতো কয়েকজন যোগ্যের বাইরে চিরকুটে অন্যান্য ভাবে বাম জমানাতে চাকরি হয়েছে, হয়নি? শিক্ষকদের চাকরি প্রচুর পরিমাণে হয়েছে, নিজের লোককে ঢোকানো হয়েছে। তখন এত রকম চেক অ্যান্ড বাউন্স ছিল না বলে আজকে সেটা ধরা যায় না। অর্থাৎ শিক্ষকদের মধ্যে জালি ঢুকে যাওয়াটা নতুন কোনো তথ্য নয়, সমাজ জানে। আজকে 24 বছর ধরে যায়, 24 বছর ধরে আমি তো জানি, আমি দেশে ছিলাম না তাও আমি জানি। হ্যাঁ দিব্যেন্দু, তোমার শেষ কথা। ঠিকই বলেছেন, মানে আছে, অনেকেই আছে, সে তো আমরা নিজেরাও আমাদের কর্মস্থলে থেকে উপলব্ধি করতে পারি। তো যাই হোক, যেটা সুমন বাবু বলছিলেন ওইটারই সূত্র ধরে বলছি যে এটা কিন্তু একদম পরিষ্কার, এটা ক্লারিফাই করে দিচ্ছি যে যে ডাইরেকশনগুলো দিয়েছে মাননীয় আমাদের কোর্ট ডিভিশন বেঞ্চ, সেখানে একটা পরিষ্কার বলে দিচ্ছে এসএসসি shall undertake a fresh selection process in respect the declared vacancies involved in this selection process, preferably within a fortnight from the date of declaration of results of the ensuing elections. মানে ভোটের রেজাল্ট বেরোনোর 15 দিনের পর থেকে এসএসসি কে নতুন করে সিলেকশন করার জন্য পরিষ্কার বলা হয়েছে। তো আশা করব সেই সিলেকশনটা হয়তো স্বচ্ছভাবে হবে, দেখা যাক। কিন্তু যোগ্য প্রার্থী যারা, আশা করব তাদের প্রতিও সুবিচার হোক। এটা খুবই দুর্ভাগ্যের যে যারা এতদিন ধরে এখন আর সেটা বাছা সম্ভব নয়। এটা আমি আমার শেষ কথাতে আমি বলবো কেন সম্ভব নয়, সেটা বলবো একটা মজার গল্প দিয়ে। হ্যাঁ সুমন বাবু বলুন, আপনার মানে এই মুহূর্তের অবজারভেশনটা শুনি নাটশেলে। আপনি বাম জামানার কথা উল্লেখ করলেন, তো একটা কথা মনে পড়ে গেল, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। বাম জমানার খুব ক্যাচিং একটা লাইন। আমার খুব সহজ একটা প্রশ্ন, 34 বছরের শিক্ষা কি এমন চেতনা আনলো যে বিগত 10-12 বছরে চাকরি দুর্নীতির ক্ষেত্রে এই ধরনের বিপ্লবে? উত্তর দিতে এত ভালো লাগে। আপনার জন্য একটা প্রশ্ন আছে, সুস্মিতা রয় প্রশ্ন করছেন, এত কিছুর পরেও চাল আর ডাল কি বাঁচা যাবে? এখন তো দুর্নীতিবাজ লোকেরা ওই জায়গাতেই আছে, তাহলে এটা কিভাবে সম্ভব হয়? সুমনবাবুর কাছে আমার প্রশ্ন, সুস্মিতা রায় জানতে চাইছেন আপনার কাছে, এটা উত্তর দিন, তারপরে আমার শেষ কথাগুলো বলুন। দেখুন, যতক্ষণ না পর্যন্ত এই রানী মৌমাছিকে উৎখাত করতে পারবেন ততক্ষণ পর্যন্ত শ্রমিক মৌমাছিরা রানী মৌমাছির জন্য মধু সংগ্রহ করেই যাবে। অর্থাৎ এটার কোনো এই মুহূর্তে কোনো সমাধান নেই। সমাধান আমার চোখে তো অন্তত ধরা পড়ছে না, যতক্ষণ পর্যন্ত এই সিস্টেমটাকে না বদলানো যাচ্ছে, এই যেটা চলছে রাজ্যে সেটাকে যতক্ষণ না বদলানো যাচ্ছে।
ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে আজকে আমাদের সময় দিলেন এবং সবাইকে বললেন, অনেকগুলো দিক আমরা পরিষ্কার করে জানতে পারলাম। আগামীতে আবারও আপনার সঙ্গে কথা হবে। নমস্কার জানবেন এবং আনন্দম টিভির তরফ থেকে, আমাদের সকলের দর্শকদের তরফ থেকে, সকলের তরফ থেকে ধন্যবাদ জানাই আপনাকে। আশা করি ভবিষ্যৎ হয়তো ভালো হবে। ধন্যবাদ। বন্ধুরা, আমি একটা গল্প বলে শেষ করতে চাই আজকের অনুষ্ঠানটা। সেটা এইরকম, গল্পটা আমার নয়, শিবরাম চক্রবর্তীর গল্প। গল্পটা এরকম, শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন গোবর্ধন চরিত্রটা আপনারা অনেকেই জানেন। তা তাদেরই গল্প এটা, অনেকেই হয়তো পড়ে থাকবেন যে হর্ষবর্ধন শিবরামকে নিয়ে বোধহয় দোকানে গেছেন, মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। রসগোল্লা বলেছেন যে এই আমাকে 50টা রসগোল্লা প্যাক করে দিন তো। তো দোকানদার 50টা রসগোল্লা প্যাক করছে যখন, বলছে আচ্ছা ওই পাশে ওটা কি রয়েছে? বলে ক্ষীরমোহন। বলে তাহলে রসগোল্লা দিতে হবে না, আপনি 50টা ক্ষীরমোহন দিন। ক্ষীরমোহনটা যখন প্যাক হচ্ছে তখন বলছে আচ্ছা ওই পাশে একটা মিষ্টি রয়েছে দেখছি, ওটা কি? বলছে ওটা হচ্ছে এক ধরনের সন্দেশ, তোতাপুরি সন্দেশ। বলে আপনি তোতাপুরি সন্দেশটাই দিন। সন্দেশ প্যাক করে দেওয়া হয়েছে, হাতে নিয়ে দিব্যি সে বেরিয়ে চলে যাচ্ছে। তখন দোকানদার বলছে কি টাকাটা দিয়ে যাবেন না? বলে কিসের টাকা? বলে যে কেন আপনি যে তোতাপুরি সন্দেশ নিয়ে গেলেন? বলে আমি কি তোতাপুরি সন্দেশ আমি কি চেয়েছিলাম প্রথমে? বলে না, আপনি রসগোল্লা চেয়েছিলেন। তাহলে আমি রসগোল্লা চেয়েছিলাম, রসগোল্লা কি আমি নিয়েছি? বলে না, তাহলে আমি কেন দাম দেবো? বলে সে বেরিয়ে চলে যাচ্ছে। এখন যারা চাকরি পাওয়ার জন্য টাকা দিয়েছিল তাদের দশাটা হচ্ছে ওই রকম রসগোল্লা, তারপরে আপনার অন্য একটা মিষ্টি, এবং তারপরে হচ্ছে তোতাপুরি সন্দেশ। সে টাকা আর ফেরত পাবে না, কোনো সম্ভাবনা নেই। কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি এখনো তারা একজোট হয়ে সবাই মিলে স্পষ্ট করে বলেন, আঙুল তোলেন এবং পরিবার শুদ্ধ এসে একটা কোনো জায়গা স্থির করে সেখানে ধর্ণা দেয় যে আমাদের টাকাটা ফেরত দেওয়া হোক অন্তত। তাহলে আমরা করবোটা কি? কারণ তাদেরকে তো এরপরেও বেতনের টাকাটাও ফেরত দিতে হবে। সামনের দিন কিন্তু খুবই কঠিন, যা বুঝলাম পরিস্থিতি খুব একটা সুবিধা না। সকলে ভালো থাকুন, নমস্কার। দেখা হবে পরের অনুষ্ঠানে শীঘ্রই। ভালো থাকুন সকলে।